दो का दो, दो दूनी चार, दो तिया छः, दो चौको आठ, दो पचे 10, दो छंग 12, दो सते 14, दो अठे 16, दो नौ 18, दो दह में 20। খুশির ঝুলি আজকে বজবজে একটা পরিচিত নাম, বিশেষত সমাজের দরিদ্র প্রান্তিক মানুষের পরিবার থেকে যে শিশু কিশোররা আছে তাদের সার্বিক দেখভালের জন্যে নিষ্ঠার সাথে তারা কাজ করছে। এটা তারা করে দেখিয়েছে যে মানুষের ইচ্ছা, নিষ্ঠা, একতা কোথায় গেলে আজ এতগুলো শিশুকে ওরা শিক্ষার আলো দেখাতে পারছে। খুব ভালো লাগে আমাদের যে ওই শ্রেণীর শিশুরা যারা কোনো আনন্দ পায় না, খাবার পায় না, পোশাক পায় না, কিছুই পায় না, তারা এই খুশির ঝুলির উদ্যোগে জীবনের একটা মানে খুঁজে পাচ্ছে। Actually, it was born out of a simple but very powerful belief that every child should get equal opportunity, dignity and chance to dream. আমার নাম জ্যোতি কুমারী সাউ। খুশি ঝুলি একটা ম্যাম একটা বাচ্চাকে বলছিল কি ওইটা ওখানে খুশি ঝুলি আছে, ওখানে ব্যাগ পাওয়া যায়, পেন্সিল পাওয়া যায়, কাপড় পাওয়া যায়, ওখানে খুশি ঝুলি আছে, ওখানে ম্যামরা অনেক ভালো আছে, অনেকটা ম্যাম আছে, অনেকটা স্যার আছে, ওখানে ব্যাগ পাওয়া যায়, খাতা পাওয়া যায়। এই বললাম তো দিদি বললি হ্যাঁ। তো একদিন আমরা দেখলাম যে একটি সোশ্যাল মেসেজের মধ্যে একটি ছোট বাচ্চা ছেলে, পরনে তার কিছু নেই, এটা মিষ্টি দোকানের সামনে দাঁড়িয়ে আছে। ছবিটা আমাদের খুব টাচ করেছিল যে এই বাচ্চাগুলো জন্য আমরা যদি সত্যি কিছু করতে পারি। তারপর থেকেই আমরা প্রথমটা শুরু করি পুরানো পোশাক নিয়ে, ব্যবহার্য পোশাক নিয়ে একটা নির্দিষ্ট জায়গায় রাখা, সেখান থেকে যার প্রয়োজন সে নিয়ে যাবে আর যার প্রয়োজন সে দিয়ে যাবে। এটা থেকে আমাদের শুরু বজবজ স্টেশনের উপরে একটা আলমারি দিয়ে। করোনাতে আমরা সবাই মিলে প্রতিদিন নিজেদের মতো রান্না করে অনেক দুস্থ পরিবার এবং যারা ভবপুরে স্টেশনে যারা থাকে তাদের আমরা সেই খাবারগুলো প্যাকিং করে করে সব টিচার এবং সদস্যরা মিলে সেগুলো বিতরণ করার জন্য চেষ্টা করি। এইভাবে আমাদের অনেক দিন চলে করোনার। খাবার পৌঁছে দিয়ে এসেছি এবং তার সঙ্গে আমরা রেশনও দিয়েছি, চাল, ডাল, সয়াবিন থেকে যা যা আলু, পেঁয়াজ আমরা বাড়ি বাড়ি পৌঁছে দিয়েছি এবং যারা যারা এখানে এসছে খুশির ঝুলি বাচ্চাদেরও আমরা দিয়েছি। তারপর থেকে আমরা ভাবলাম যে শুধুমাত্র পোশাক আর খাবার যদি দেয়া হয় হয়তো সমাজের খুব একটা বেশি পরিবর্তন আসবে না। তো এই পরিবর্তনের কথা চিন্তা করে আমরা তৎকালীন এখানকার যিনি স্টেশন ম্যানেজার আছে ওনার সঙ্গে কথা বলে আমরা দুটো ঘর পাই, মানে
কোয়ার্টার রেলের কোয়ার্টার, সেখান থেকে আমরা 8 জন বাচ্চা নিয়ে আমাদের ক্লাস শুরু করি। কারণ আমাদের তখন উদ্দেশ্য ছিল হচ্ছে শিক্ষাই আমাদের মূল উদ্দেশ্য, কারণ শিক্ষা ছাড়া কোনো সমাজ এগোতে পারে না, শিক্ষা ছাড়া কোনো কিছুই হয় না, সমস্ত কিছু তো মানুষের শিক্ষার প্রয়োজন হয়। তাই যে সমস্ত বাচ্চাগুলো দেখলাম স্টেশনের পাশে হাত তুলে সকলের থেকে হাত চেয়ে মানে পয়সা চেয়ে নিজেদের রোজগার বাড়াতো, সেই সমস্ত বাচ্চাদের আমরা মোটিভেট করার চেষ্টা করলাম, তার বাবা মাদের বোঝালাম। তার বাবা মারাও প্রথমে চায়নি তার নিজেদের রোজগার, ওই বাচ্চার উপরে অনেকটাই রোজগার হয় তাদের, সেটা বন্ধ হয়ে যাবে। কিন্তু ভবিষ্যতের কথা চিন্তা করে তাদের বুঝিয়ে আস্তে আস্তে আমরা 8 জন বাচ্চাকে নিয়ে প্রথম স্কুল শুরু করি। 8 জন বাচ্চা থেকে সেটা হলো 16 জন, 16 থেকে 32। এই মুহূর্তে আমাদের এখন স্টুডেন্টের সংখ্যা প্রায় 140। এবং আমার মূল লক্ষ্য যাতে এই ছেলেমেয়েরা আগামী দিনে আরও ভালো জায়গায় পৌঁছতে পারে এবং আরও ভালো শিক্ষা ব্যবস্থার মধ্যে তারা যেতে পারে। এখানে যে সমস্ত শিক্ষক শিক্ষিকা সদস্যরা আছেন তারা সম্পূর্ণ বিনামূল্যে, সম্পূর্ণ বিনা এতে তারা এই পরিষেবা দেয়। দারিদ্র সীমার নিচে বসবাসকারী যে মানুষের পরিবারের ছেলেমেয়েরা হয়তো দুবেলা ঠিকমতো খেতে পায় না, শিক্ষাটা পড়াশোনাটা করতে যাওয়াটা তাদের কাছে প্রায় বিলাসিতা, সেই বাচ্চাগুলোকে এনে তাদেরকে শিক্ষা দান করা, তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা, তাদের জামা কাপড়ের ব্যবস্থা করা। একজন মানুষকে আলো দেখানো আমাদের পক্ষে অসম্ভব হয়ে পড়ে, সেখানে এরা এত এত ছেলে মেয়েকে প্রত্যেকটা দিন খুব শৃঙ্খলা পরায়ণভাবে, আমি দেখি তো এই ছেলে মেয়েগুলোকে যে কোনো অনুষ্ঠানে এরা খুব ডিসিপ্লিনড। শুরুর দিনগুলো একটু সমস্যা ছিল, সেখানে চারিদিক থেকে খুব বেশি হেল্প পাবো সেটা আশা না করেই আমরা শুরু করেছিলাম, কিছুটা হয়েছিল। পরবর্তীকালে আমাদের কাজকর্ম দেখে, আমাদের স্কুলের পড়াশোনা, আমাদের স্কুলের বাচ্চাদের অ্যাক্টিভিটি দেখে, যে বাচ্চাদের তার মা বাবা বারণ করেছিল যে স্কুলে যেতে হবে না, যেও না, এই ব্যাপারটা থেকে তারা এখন নিজেরা হাতে করে বাচ্চাদের ধরে এনে আমাদের স্কুলে দিয়ে যায়। টিচার ছিলাম তখন মাত্র 3 জন, এখন আমরা 15 জন টিচার হয়েছি। আমাদের এখান থেকে এমন অনেক বাচ্চা আছে তারা খুব মেরিটেরিয়াল, তারা পয়সার অভাবে তারা হয়তো এগোতে পারছে না, এই জায়গা থেকে আমরা তাদের চেষ্টা করছি তুলে ধরার একটা জায়গায়। যেমন ধরুন আমাদের শুরুতেই বলি, আমাদের যেমন সুন্দরবনে যখন মানে এই খাওয়াবার ব্যাপার ছিল একটা, এখান থেকে 90 দিন রান্না করে সেখানে খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছিল তাদেরকে ত্রাণ দেওয়ার জন্য। খুশির ঝুলি শুধু শিক্ষার আলো দিচ্ছে না, খুশির ঝুলি প্রতি শীতকালে কম্বল বিতরণ করছে যারা দুস্থ, যারা ফুটপাতে থাকে, যাদের গায়ে গরম জামা পর্যন্ত হয়তো থাকে না। আমার পড়াশোনার জন্য এই খুশি ঝুলি অনেক আমার সাহায্য করছে। এখানে পড়াশোনা, নাচ, ড্রয়িং, আর এখানে দড়ো আনা হয় আর ছবি আঁকা হয়। এখানে সব সাবজেক্টই পড়ানো হয়। আর্টস গ্রুপের জন্য একজন আছেন আর সায়েন্স গ্রুপের জন্য একজন আছেন। এখানে পড়া লেখা শিখি। ডান্সার হতে চাই, কিন্তু এবার বড় হয়ে দেখা যাক কি হই। আমি বড় হয়ে পুলিশ হব, চোরদেরকে ধরবো। এবং আমাদের এখানে অনেকেই আছে যারা ধরুন তাদের বাচ্চাদেরকে মানে এখানে বার্থডে সেলিব্রেট করলো, সেই সব বাচ্চাগুলো আমাদের খুশি ঝুলি বাচ্চাদের খাওয়ানো হয়। এবং যে বাচ্চাগুলো ধরুন খাওয়ানোর পরেও যে খাবারগুলো থেকে যায় সেগুলো আমরা প্ল্যাটফর্মে, যেগুলো দুস্থ মানুষ আছে সেই সব বাচ্চাদের, সেই সব মানুষদেরগুলো আমরা সে খাবারও অনেক সময় দিয়ে থাকি।
তারা বুঝেছে শিক্ষার মর্ম কী, শিক্ষা ছাড়া পৃথিবীতে কিছু হয় না। সেটা আস্তে আস্তে পেনিট্রেট করতে করতে আমরা প্রায় সমাজের সকল স্তরের মানুষকে বোঝাতে পেরেছি। আজকে একটা বাচ্চা শিক্ষিত হওয়া মানে শুধুমাত্র তার জীবনের পরিবর্তন তা নয়, এটা একটা পরিবারের ভবিষ্যতের পরিবর্তন। একটা শিক্ষা একটা দারিদ্র শৃঙ্খল ভঙ্গ করে, একটা শিক্ষা একটা শিশু শ্রম রোধ করে, একটা শিক্ষা একটা নাবালিকার বিয়ে রোধ করে। তারাও যে সমাজের 5 জনের থেকে আলাদা কিছু নয়, তাদেরও যে অধিকার আছে এই সমাজে, এই বোধটা তাদের মধ্যে তৈরি করা, এই যে মহৎ কাজটা সারা বছর ব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে খুশির ঝুলি করে চলেছে। খেলাধুলা, কাটাকুটি, যে বক্স বানানো, বক্স বেনে গেল তোমার নাম লিখে দেব, এইটা ওই ফুটবল, ওই কি বলে না, আমি সব থেকে প্রথমে হয় হিন্দি, ওকে বাক্য বিচ্ছেদে ওয়ার্ড বিচ্ছেদ হিন্দি লিখালো, ওই হিন্দি ইংলিশ হয়, অঙ্ক হয়, ভাগ হয়, গুণা হয়, जोड़ হয়, घटा হয়, এসব হয়, फिर भाग হয়, হাসির গুঁড়া হয়, फिर ইংলিশে ওই অপোজিট ওয়ার্ড হলো, জেন্ডার হলো, আর কি বলে ইংলিশে লেখালো, এইসব হয়। আমি বড় হয়ে আমি ইঞ্জিনিয়ার बनते চাই। আমি তো ইঞ্জিনিয়ার বানার অনেক কোশিশ করছি আর কোশিশও করব। ইঞ্জিনিয়ার হয়ে ঘর বানাবো, বড় ঘর করব, ওই আমার এই ইঞ্জিনিয়ার বানানো এইটা ইচ্ছে করছে, কেন কি এরা হেলমেট টুমলেট সব পরে কাজ করে। আর সবথেকে মজার ব্যাপার হলো যে এরা কম্পিউটার কোনো দিন চোখেই দেখেনি, সেই কম্পিউটারের এখানে এরা ক্লাস শুধু করছে না, নিজস্ব ছোট ছোট প্রজেক্ট করছে, মানে যেটা অনেক বড় বড় স্কুলেও সেটা হয় না, কিন্তু আমরা সেই ব্যবস্থাটা করেছি। আগামী দিনে তাদের জন্য আমরা আরও কিছু ভালো ব্যবস্থা করেছি। ভালো ব্যবস্থা বলতে তারা জাভা শিখবে, মানে খুশির ঝুলির বাচ্চারা জাভা। আমরা কোন ভার্সনে কাজ করব? 2016, ঠিক আছে, ওয়ার্ড 16। দেন ওপেন দ্য নিউ পেজ। আমাদের এখানে ওয়ার্ডটা পুরো ওপেন হয়ে গেছে, ঠিক আছে। তো এখানে কি পেন্টে যেরকম আমরা ড্র করি, পেন্ট অনলি ফর আ ড্রয়িং সফটওয়্যার, ঠিক আছে। পেন্টে তো আমরা লেখালেখি কিছু করতে পারি না, শুধু কি করতে পারি? ড্রয়িং করতে পারি। সো পেন্ট অ্যাজ আ ড্রয়িং সফটওয়্যার। তখন আমি কলেজে পড়তাম, হাতে কোনো পয়সা টয়সা কিছুই ছিল না, কিন্তু আমি এখানে জেনে এসেছিলাম যে এখানে পড়ালে হয়তো পয়সা দেয়, কিন্তু এখানে আসার পর দেখলাম যে এখানে নিঃস্বার্থভাবে কাজ, বাচ্চাদের সাথে মিলে মিশে কাজ, খুব ভালো লাগলো দেখে। দেখতে দেখতে 5 বছর হয়ে গেল বাচ্চাদের সাথে আমার জার্নি। অনেক বাচ্চারা, প্রায় 100-র কাছাকাছি বাচ্চার সাথে আমার পরিচয় বা ওদের সাথে আমার সময় কাটাচ্ছি এখানে। সব থেকে দেখে এটাই ভালো লাগে যে বাচ্চাদের শেখার ইচ্ছা। मैं खुशी झूली में कंप्यूटर सीखती हूँ। अभी सिर्फ मैं बेसिक सीखी हूँ, जिसमें पेंट है, वर्ड है, और पेंट और वर्ड में जितना कुछ होता है वो सब अभी मैं सीख चुकी है। मैं जो चीज़ स्कूल में जो चीज़ नहीं सीखी हूँ वो भी शायद मैं यहाँ पर नहीं सीख पाऊँगी, लेकिन यहाँ के टीचर्स मुझे इतने अच्छे से बताया है। मुझे जो चीज़ नहीं भी आता था वो चीज़ भी मुझे बहुत अच्छे तरह से समझाए, बोले जो चीज़ तुम्हें ना समझ में आए वो चीज़ भी तुम हमें भी अच्छे से बताओ। और करंट में मैं अभी एक्सेल में गई हूँ, जो अभी स्टार्ट हो रहा है, 1 महीना से ही हुआ है। जब बेसिक चीज़ जब सीखे थे तो हम लोगों को जावा के लिए भेजा गया था। उस जगह का नाम है रिप्स। वहाँ पे भी बेसिक की तरह ही सब कुछ था, लेकिन बस थोड़ा मोड़ा चेंजिंग था। और यहाँ से सीखने के बाद मुझे बहुत कुछ सुविधा मिला है। जैसे स्कूल में पहले
कंप्यूटर होता था, प्रोजेक्ट मिलता था, तो वो नहीं कर पाते थे। यहाँ पे करने से वो समझने में और वो करने में मुझे बहुत ही आसानी होती है, और मैं सीख के अपने भाई, मेरी बहन है छोटी, उसको भी सिखा पाती हूँ और उसको भी बता पाती हूँ कि क्या क्या कंप्यूटर, या फिर उसको कभी दिक्कत होता था तो उसको भी मैं बता सकती हूँ। এখানে প্রথমে আমরা পেন্ট শেখাই যাতে তারা বাচ্চারা কম্পিউটার সম্পর্কে জানতে পারে, মাউস ধরতে শেখে, মাউস চালাতে শেখে এবং কম্পিউটার চালানোর যে স্পিড তারা নিজেরা ধরতে পারে। তারপর আস্তে আস্তে আমরা আসি ওয়ার্ডে তারা কম্পিউটারের প্রতিটা অবজেক্টকে জানা, প্রতিটা অবজেক্টকে শেখা, কিংবা কম্পিউটারের কোনটা হার্ডওয়্যার, কোনটা সফটওয়্যার, কোনটা ইনপুট ডিভাইস, কোনটা আউটপুট ডিভাইস প্রতিটা। তারপর আস্তে আস্তে আমরা যাই এক্সেলে গিয়ে হিসেব নিকেশ গোছানো, তারপর কোডিং, HTML। সুতরাং সেই পরিপ্রেক্ষিতে এই অন্ধকার জায়গাটাতে খুশির ঝুলি সার্চ লাইট ফেলার ব্যবস্থা করছে, চেষ্টা করে যাচ্ছে। তাদের আন্তরিকতা, নিষ্ঠা, দায়বদ্ধতার মধ্যে দিয়ে এই সংস্থা, যেখানে পুষ্পেন আছে, শঙ্খ আছে। यहाँ पे बहुत अच्छा लगता है, यहाँ पे पढ़ाई भी बहुत अच्छा होता है। यहाँ पे आगे बार हम लोग घूमने गए थे साइंस सिटी, वहाँ पे बहुत साइंस का चीज़ था, बहुत मज़ा आया था। यहाँ के टीचर लोग बहुत अच्छे हैं, बहुत हेल्प करते हैं। खुशी झूली बहुत अच्छा है, यहाँ के मैम सर बहुत अच्छे हैं, बहुत हेल्प करते हैं सबके। সরাতে ছবি আঁকাটা হচ্ছে এই বেঙ্গলের একটা ট্র্যাডিশন আছে। তো সেই ট্র্যাডিশনটাকে রেখে ওই মিডিয়ামটা, মানে মাটির সরার উপর ছবি আঁকা হবে সেইটা, এবং সে ছবিটা কী আঁকবে, ছবিটা কিন্তু এরা আঁকছে সেই ট্র্যাডিশন মেনে নয়, কন্টেম্পোরারি আর্ট। এটা আরেকটা উদাহরণ আছে, কলাভবন, শান্তিনিকেতন, বড়োদা, দিল্লি সব জায়গাতেই এই আর্ট কলেজগুলোতে যে কিছু আর্ট ফেয়ার হয়, সেখানে ফান্ড রাইজিং করার উদ্দেশ্যতেই আর্ট ফেয়ার করা হয়। সেখানে আর্টিস্টরা, সিনিয়র রিনাউন্ড আর্টিস্টরা, তারা সরাতে ছবি আঁকে। এটা আরেকটা দিক হচ্ছে ছবিটাকে সাধারণ মানুষের মধ্যে নিয়ে আসা। ছবি যে খুব এক্সপেন্সিভ একটা ব্যাপার, সেই জায়গাটাকে ভাঙা। এরও উদ্দেশ্যের পেছনে আছে এটা পরবর্তীকালে এক্সিবিশন করা এবং সেখানে থেকে ফান্ডরাইজ করা, এবং সেই ফান্ড যেটা আসবে সেটা এই বাচ্চাদের এডুকেশনের জন্যই খরচ করা হবে। আমি এরকম পাহাড় আঁকি আর এগুলো আঁকি, আর একটা ঘর আঁকি আর এগুলো রাস্তা আঁকি, আর খালি আর একটা আমি গাছ এঁকে দিই। প্রথম দিকে মোটামুটি এখানে 15-20 জন বাচ্চা ছিল, তো এখন সেটা বেড়ে মাঝে 100, তারপরে এখন সেটা ছাপিয়ে 135 মতো হয়েছে। তো আমরা এতে ভীষণই আনন্দিত, কারণ বাচ্চারা কিছু শিখলে সেটা আমাদের জন্য বেশ গর্বের হয়, কারণ ওরা পারলে সেটা এক প্রকার আমাদেরও পারা বলতে পারা যায়। এইরকম মোটা মোটা কিছু প্যাচ দিয়ে এখানে কিছু, এখানে কিছু, সবটা নয়, এই রকম খানিকটা এরিয়া, এরকম একটা বড় প্যাচ। ছোট ছোট জায়গায় এরকম প্যাচ। এইখানে এখানে এর ভেতরে ভেতরে কিছু কিছু জায়গায়
আর হোয়াইট মিশিয়ে যে উনি আছে উনি যদি লক্ষ্য ধরা হয় তাহলে এমনটাই ছিল যে খুশির হাওয়া পত্রিকা সেটা বিক্রি করে যে টাকা পয়সা পাওয়া যাবে বা তাতে বিজ্ঞাপন বাবদ যে টাকা পয়সা পাওয়া যাবে খরচ খরচা মিটিয়ে লভ্যাংশটা পুরোটাই দেয়া হবে ওই খুশির ঝুলির বাচ্চাদের জন্য। যেহেতু আমাদের কাজটা মূলত বাচ্চাদের শিক্ষা নিয়ে, তো বাচ্চাদের কথা ভেবেই তাদের আঁকা থাকবে, তাদের লেখা থাকবে, সঙ্গে থাকবে কিছু নামি দামি সাহিত্যিকদের লেখা যাদের নাম দেখে আমাদের পত্রিকাগুলি বিক্রি হবে। তা মোটামুটি পরিকল্পনাটা এইভাবে করলাম যে আমাদের কিছু নিয়মিত বিভাগ থাকবে। সেই নিয়মিত বিভাগে আমরা দুটো জিনিস রাখবো। এক, যেহেতু এটা বজবজের অঞ্চলের পত্রিকা, তাই আমরা স্থানীয় ইতিহাসটাকে তুলে ধরার চেষ্টা করব। আর দ্বিতীয় সেটা হচ্ছে যে ধারাবাহিক কিছু লেখা থাকবে যেটা ছোটদের জন্য। এছাড়া একটা প্রকৃতি পাঠ বলে কলাম চালু হয়েছে, ওটা আমি নিজে করি। সেখানে এই যে আমাদের বিভিন্ন ধরনের বিচিত্র প্রাণী, উদ্ভিদ, পরিবেশ সংরক্ষণ ইত্যাদি বিষয়গুলো তুলে ধরা হয়। তাহলে এই রকম কিছু চলছে। এবং এটা অবশ্যই আমাদের প্রথম দিন থেকেই মাথায় ছিল যে খুশির হাওয়া পত্রিকাটিকে এমনভাবে সাজাতে হবে, এমনভাবে তৈরি করতে হবে যার একটা বাজার তৈরি হবে, যার একটা চাহিদা তৈরি হবে এবং মানুষ যেন স্বেচ্ছায় পয়সা দিয়ে এই পত্রিকা কিনে পড়েন, এতটাই আকর্ষণীয় করে তুলতে হবে। ভবিষ্যতের সাহিত্যিকদের তুলে আনার জন্য যে আমাদের প্রথম দিন থেকেই যে প্রচেষ্টাটা ছিল সেটা হচ্ছে যে নতুন যারা লিখছে তাদের লেখা তেমনভাবে কোথাও প্রকাশ হয় না। কোনো পত্রিকা ছোটোখাটো দু একটা লেখা ছাপে হয়তো, কিন্তু এটাকে খুব সামনে এনে আমরা যেরকম খুশির হাওয়া পত্রিকার প্রথমেই থাকে ছোটদের পাতা, যেটা ছোটরা নিজেরা তাদের মতো করে লেখে এবং ছবি আঁকে, সেই জিনিসটাকে কিন্তু আমরা প্রথমে রেখেছি। তার মানে এর অর্থ হচ্ছে তাদেরকে আমরা সামনে নিয়ে আসতে চাই। একটা কলম করেছি আমরা, সেটা হচ্ছে সাহিত্যিকের ছেলেবেলা। এখনো অবধি 9 জন সাহিত্যিকের ছেলেবেলা আমাদের খুশির হাওয়া পত্রিকায় বেরিয়েছে। ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করে প্রতি পুজো সংখ্যায় একটা করে এরকম কলাম রাখি, যেখানে ছোটদের যে স্বাস্থ্যগত সমস্যা, সেটা মনের হতে পারে, সেটা শরীরের হতে পারে, সেই সম্পর্কে আমাদের এখানে কাজ হয়। আমাদের যে এই 10টা সংখ্যা বেরিয়েছে, এই 10টা সংখ্যার প্রচ্ছদ কিন্তু দুর্দান্ত হয়েছে এবং সেটা মূলত যার জন্য তিনি আমাদের খুশির হাওয়া পত্রিকার একজন অত্যন্ত উপদেষ্টাও বলা যায় এবং কাছের মানুষ। তিনি হচ্ছেন শিল্পী শিবশঙ্কর ভট্টাচার্য। বছরে 2টো করে পত্রিকা আপাতত বেরোচ্ছে। অন্যান্য শারদ পত্রিকা অথবা নববর্ষের পত্রিকার মতোই তার আকার প্রকার। খুব ভালো ভালো লেখা, ছবি এ সমস্ত পাওয়া যাচ্ছে আজকাল।
আস্তে আস্তে উন্নতি করছে খুশির হাওয়াও। সেই খুশির হাওয়া কিনলে সেই টাকাটা কিন্তু ব্যবহার হয়ে যাচ্ছে এই খুশির ঝুলির গরিব বাচ্চাগুলোর জন্য। আর একজন মানুষ শ্রী শ্যামল শিকদার, তিনি এবারে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। এবার যে নববর্ষ সংখ্যার প্রচ্ছদ হবে সেটা ওই শ্যামলদার করা। বিখ্যাত যারা এই সময়ে লেখালেখি করেন তাদের কাছে প্রতিবারই আমরা যাই, এবং সত্যি কথা বলতে কি, এটা খুব গর্বের সঙ্গে বলতে পারি, তারা কেউ কিন্তু আমাদের ফেরাননি। শুধু দেশে নয়, বিদেশেও প্রচুর মানুষ এখন খুশির হাওয়া সংগ্রহ করছেন বিভিন্নভাবে। সে অনলাইনে হতে পারে, অফলাইনে হতে পারে। গত 5 বছরের ইতিহাস যদি দেখা যায় তাহলে দেখা যাবে যে আমাদের পত্রিকার বিক্রি উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে। এবং এই পত্রিকা থেকে যে আর্থিক অনুদানটা আসে সেটাও এই খুশির ঝুলির বাচ্চাদের পিছনেই আমরা সারা বছর খরচ করে থাকি। খুশির হাওয়া পত্রিকা তৈরি করতে গেলে একটা প্রচুর খরচ হয়, তার জন্য যে ফান্ডিং সেটা আসে বিভিন্ন ব্যবসায়ী সংস্থার অ্যাডের মাধ্যমে। সম্প্রতি আমরা কিছু সরকারি সাহায্যও পেয়েছি খুশির হাওয়ার পত্রিকার জন্য। আরও আমরা চেষ্টা করছি যাতে আরও কিভাবে এই দিকগুলোকে উন্মোচিত করা যায় এবং আরও বিভিন্ন জায়গা থেকে খুশির হাওয়া পত্রিকার জন্য ডোনেশন পাওয়া যায়। যেটা খুশির ঝুলি শুরু থেকে আমরা নাচটা শিখিয়ে উঠতে পারিনি, তার অনেকটা পরেই শুরু করতে হয়েছিল। কারণ হয় মানুষের পড়াশোনাটাকে শুধু ধরে, নাচটাকে খুব একটা গ্রহণযোগ্য রাখে না, বা ওটা নিয়ে কোনো প্রফেশন হয় এটা কেউ ভাবে না, সেই কারণেই হয়ে ওঠেনি। কিন্তু খুশির ঝুলি ভেবেছে, তার জন্যই বাচ্চাদেরকে আমরা নাচ শেখাতে পারি। তো এখানে যখন আমি আসি তখন বাচ্চারা মোটামুটি পেয়েছিলাম 10-12 জন মতো। তো তাদের মধ্যে 1-2 কি 3-4 জন মতো দেখলাম যে না, ওদের যে শেখার আগ্রহ আর প্লাস ওদের যে নেওয়ার যে ক্ষমতা, ঠিক আছে, তো বা ওদের যে করার যে ক্ষমতা, বা ওরা যে শিখছে, বা কেউ মানে ধরতে পারবে না যে ওরা মানে প্রথম শিখছে। আর নাচ নিয়ে যেমন ওরা এক্সাম দিতে পারবে, তার উপরে সার্টিফিকেট আছে, ভবিষ্যতে ওরা যাতে আরও এগিয়ে যায় তার জন্য ওরা পারফর্ম করতে পারবে বাইরে বাইরে, সেই পরিকল্পনাটা আমরা নিয়েছি। যতটা পারবো ততটা আমরা করার চেষ্টা করব। দেখলাম মানে না, ভালোই ক্যাচ করতে পারছে বা ভালোই নিতে পারছে। তো এই 1 বছরে দেখছি অনেকটাই ইমপ্রুভ হয়েছে, মানে ওরা মানে অনেকটাই মানে শিখে মানে অনেকটাই মানে গ্রো আপ করেছে। তো সেই কারণে বাচ্চাদের যেমন আমরা নাচটা নিয়ে এগোতে পারি তার জন্য একদম পুরোপুরি চেষ্টা করব ওদেরকে এগিয়ে দেওয়ার, যাতে করে একদম মানে ভবিষ্যতে ওরা যেন কিছু করতে পারে। এটা নিয়ে শুধু পড়াশোনা না, ভবিষ্যতে যেন নাচটা নিয়ে ওরা কিছু করতে পারে। সজনা তোকে দেখি সোয়ন সপনে, এই কুহু কুহু ডাক দিলা কোকিলে, রঙ পলাশ সাল সে মুলার মোহলে।
দেখি শয়ন স্বপনে সজনা তোকে দেখি শয়ন স্বপনে সজনা তোকে দেখি শয়ন স্বপনে সজনা তো তোকে ওদের পারফর্ম এখান থেকে আমরা করানোর চেষ্টা করি যতটা ওরা স্টেজ করতে পারে। তারপরে তো এক্সাম আছে, ওদের সার্টিফিকেটও আছে, বছরে একবার করে এক্সাম যেটা দেওয়া হয়। দেখি শয়ন স্বপনে চ্যালেঞ্জ যেটা হচ্ছে সামাজিক চ্যালেঞ্জ মানে আমাদের যেমন এখানে বসার ঠিকমতো জায়গা নেই, এই মুহূর্তে আমাদের ক্লাসরুমের খুব বড় প্রয়োজন, যেটা আমরা সমস্ত জায়গায় আপিল করছি, রেলের কাছে বলেছি। রেলের এটা অ্যাকচুয়ালি অ্যামেন্ডেন্ট কোয়ার্টার, এটাকে আমরা রিপেয়ার করে চালাচ্ছি, কিন্তু যে কোনো মুহূর্তে রেল আমাদের উঠে যেতে বলতে পারে, নোটিশ দিতেই পারে, অনেকবার দিয়েছে, সেটা অনেক কষ্ট করে আমরা ঠেকিয়ে রেখেছি নানা মাধ্যম দিয়ে। এই সব কাজ তো ডেডিকেশন না থাকলে হয় না, এটা হচ্ছে প্রকৃত সমাজসেবা। আমাদের স্পোর্টস হয়, স্পোর্টসের সময় আমরা দেখি কারা ভালো খেলাধুলা করছে, সেখান থেকে তাদের আইডেন্টিফাই করে আরও ভালো জায়গায় পৌঁছে দেওয়ার চিন্তা। তারপরে ভবিষ্যতের প্ল্যানিং আছে যে এদের জন্য কিছু কারিগরি শিক্ষা মানে হাতে তৈরি শিক্ষা দেওয়া যাবে, যাতে এদের রোজগারের পথটা আরও সুগম হয়। ধরুন এখন তো প্রতি বাড়িতেই কম্পিউটার আছে, কম্পিউটারে যদি হার্ডওয়্যারের যদি কোর্স করানো যায়, মোবাইল রিপেয়ারিং শেখানো হয়, এগুলো পরবর্তীকালে আমাদের চিন্তা আছে। শুধুমাত্র লোক দেখানো চটকদারি সেটা সাময়িক, সেটা কোনো একটা স্পেশাল ইভেন্ট, কোনো একটা স্পেশাল ডেতে হতে পারে, কিন্তু সারা বছর ধরে এবং ধারাবাহিকভাবে বছরের পর বছর। তারপরে প্রথম দিকে একটু লোকালের সাপোর্ট একটু কম ছিল, পরবর্তীকালে লোকালের সাপোর্ট বেড়েছে। এখন মানে প্রথমে আমরা আজ থেকে 3 বছর আগে যে প্রবলেম ফেস করতাম, এখন সেটা ঠিক উল্টো হয়ে গেছে। এখন সবাই আমাদের হেল্প করে, আমাদের পাশে আছে, আমাদের কাজকর্ম দেখে। আর এই সব করতে গেলে অর্থ ব্যয় হয়, সেই অর্থ তারা নিজেরা দিয়ে চেয়ে চিনতে জোগাড় করে, অনেক বাধা বিপত্তি প্রতিকূলতা থাকা সত্ত্বেও এই যে কমিটমেন্ট, সেইভাবে চ্যালেঞ্জ যেটা ছিল এখন অনেকটাই ঠিক হয়ে গেছে। আমাদের একটা এখন চ্যালেঞ্জ আর্থিক দিকটা আমাদের ঠিক করে রাখতে হবে, কারণ আমাদের আর্থিক বলতে গেলে আমাদের যে সমস্ত এখানকার শুভাকাঙ্ক্ষী আছে ওনাদের ডোনেশন আর আমাদের বছরের দুটো যে ম্যাগাজিন তৈরি হয় খুশির হাওয়া, সেই ম্যাগাজিনের যেটা আমরা সেল করি তার উপরেই ডিপেন্ড করেই আমাদের ম্যাক্সিমাম আর্নিংটাই হয়, এবং সারা বছর বাচ্চাদের উপরে আমরা এইভাবেই খরচ করে থাকি। ডিসিপ্লিন করে গড়ে তোলাটা কিন্তু খুব কঠিন। আমরা পরিবারের মধ্যে একজন বা দুজন সন্তানকে কিন্তু গড়ে তুলতে পারি না, সেখানে এরা এতদিন ধরে গড়ে তুলছে এবং আস্তে আস্তে বিস্তৃত হচ্ছে এদের নাম, এটাকে আমাকে খুব আনন্দিত করে। সমস্ত বাচ্চার মধ্যে কিছু না কিছু প্রতিভা থাকে, সে পড়াশোনায় ভালো হবে এমন কোনো ব্যাপার নেই, কেউ খেলাধুলায় ভালো হতে পারে, কেউ গানে ভালো, কেউ ছবি আঁকায় ভালো, কেউ অন্য অনেক বিষয়ে, কেউ হাতে অনেক মূর্তিও তৈরি করতে পারে। সমস্ত বিষয় পর্যালোচনা করে আমরা আস্তে আস্তে এগিয়ে গিয়েছি। আজ থেকে 10 বছর 20 বছর পরে গিয়ে এই যে আজকে এখানে 120, 25টা 30টা যে বাচ্চাগুলো আছে, তারা ভবিষ্যতে গিয়ে এরকম হয়তো আরও বহু খুশির ঝুলি তৈরি করবে, তারা মানুষের পাশে দাঁড়াবে। তো সেটাই হচ্ছে আমাদের স্বপ্ন। আমি আশা করি তারা ভালো থাকুক, কাজ করুক এবং নতুন নতুন রাস্তা খুঁজে বার করুক কীভাবে ওদের আরও সাহায্য করা যায়।
अगर ना होता चांद रात में हमको दिशा दिखाता कौन, अगर ना होता सूरज दिन को सोने सा चमकाता कौन, अगर ना होता पेड़ अगर ना होता निर्मल नदियाँ जग की प्यास बुझाता कौन, अगर ना होता पर्वत मीठे झरने वाला बहाता कौन, अगर ना होता फूल बताओ खिलखिल कर मुस्काता कौन, अगर ना होता पेड़ बताओ हरियाली फैलाता कौन, अगर ना होते बादल नभे इंद्रधनुष रच पाता कौन, अगर ना होते हम बोलो तो ये सब प्रश्न उठाता कौन।